আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকা। প্রিয় কলেজের ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকা। প্রিয় কলেজের ভাই বোন, আজকে আমরা বাংলাদেশ বিষয়াবলী আমাদের যে সিস্টেম, যে প্রত্যেকটা লেকচার 4টা করে হওয়ার পরে আমাদের লেকচারটা চেঞ্জ হয়ে যাবে। তো সেই অনুযায়ী আজকে আমাদের লেকচার নাম্বার বাংলাদেশ বিষয়াবলী 01 এই লেকচারটা হচ্ছে। তো আশা করছি আজকের ক্লাসটি আপনাদের জন্য অনেক অনেক স্পেশাল একটি ক্লাস, খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস বাংলাদেশ বিষয়াবলী। আমি একটু অসুস্থ ভাই, একটু অসুস্থ, তারপরে অসুস্থতা নিয়ে ক্লাস করতে হচ্ছে। আশা করছি সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমি একটু অসুস্থ, আমি চেষ্টা করছি তারপরে ক্লাসটি নেওয়ার জন্য। প্রিয় কলেজের ভাই বোন, আমরা একটু দ্রুত ক্লাসে জয়েন করে ফেলি। বাংলাদেশ বিষয়াবলী খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এবং এই ক্লাসটি লেকচার 1 এবং 2 হবে ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকা। ভাই আমি একটু অসুস্থ, এখনও 100% সুস্থ না, তারপরও ক্লাসটি নিচ্ছি, কারণ আপনাদের ক্লাসটি না নিলে আপনাদের ক্ষতি হয়ে যাবে, যে কারণে। তবে ক্লাসটি নিতে পারবো ইনশাআল্লাহ। ম্যাথের পরে, বাংলাদেশ বিষয়াবলীর পরে ম্যাথ ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। ওকে, আমি সুস্থ আছি ভাই আলহামদুলিল্লাহ। তবে আমার যে প্রবলেম সেটি হলো যে ওষুধ খেতে হয়, এটা কন্টিনিউয়াসলি ওষুধ খেতে হয় আর কি, থাইরয়েড প্রবলেম। তো এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমরা একটু সবাই আর্লি জয়েন করে ফেলি ক্লাসে। বাংলাদেশ বিষয়াবলী খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, অর্থাৎ প্রাইমারিতে জিকেতে টোটাল নাম্বার হবে 20। এই 20-র মধ্যে জিকেটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বাংলাদেশ, আর একটা হচ্ছে বাংলাদেশ, আর একটা হচ্ছে আন্তর্জাতিক। ক্লিয়ার? তাহলে বাংলাদেশ বিষয়াবলীতে টোটাল 12 অথবা 13 নাম্বার থাকবে, আর আন্তর্জাতিকে 7 অথবা 8 নাম্বার থাকবে। এই টোটাল এই নাম্বারটাই হচ্ছে আমাদের জিকে 20 প্রাইমারির জন্য। তো এই নাম্বারটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি অসুস্থ নিয়ে ক্লাস নিতে হচ্ছে ভাই, কোনো ওয়ে নেই, আসলে ক্লাসটি নিতে হবে। আপনারা আমাকে একটু সাপোর্ট দেন, আমি ক্লাসটা নিব ইনশাআল্লাহ। ওকে, ক্লাসটা নিব। প্রিয় কলেজের ভাই বোন, সবাই একটু ওকে। তাহলে আজকে আমরা চেষ্টা করব ক্লাসটি নেওয়ার জন্য ইনশাআল্লাহ, কন্টিনিউয়াসলি চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, প্রিয় কলেজের ভাই বোন, আমাদের এই যে বাংলা নামের উৎপত্তিটা কিভাবে হলো, তাই তো? কারণ বাংলা নামের উৎপত্তি না হলে এই বাংলাদেশ কিভাবে উৎপত্তি হবে, তাই না? এই বাংলা নামের উৎপত্তি, প্রাচীন একটা গ্রন্থ আছে, প্রাচীন হিন্দু ধর্মীয় গ্রন্থ। এই গ্রন্থের নাম ছিল ঐতিহ্যের আরণ্যক। আমার লাউডটা হয়তো একটু কম পাচ্ছেন আপনারা। ঐতিহ্যের আরণ্যক, এটা একটা বইয়ের নাম। ওকে, এটা হচ্ছে একটা বইয়ের নাম। এই ঐতিহ্যের আরণ্যক গ্রন্থটা 2000 বছরের প্রাচীন। 2000 বছরের প্রাচীন একটা গ্রন্থ, 2000 বছরের প্রাচীন গ্রন্থ। ঐতিহ্যের আরণ্যক গ্রন্থে সর্বপ্রথম এই বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়। বঙ্গ নামের উল্লেখ ছিল। ক্লিয়ার? ওকে, প্রিয় কলেজের ভাই বোন, জাস্ট লিখেন, একটা জিনিস খেয়াল করেন যে বাংলা নামের উৎপত্তিটা হয়েছে কিভাবে। যে প্রাচীন একটা হিন্দু ধর্মীয় গ্রন্থ, এটার নাম হচ্ছে ঐতিহ্যের আরণ্যক। এইটা 2000 বছরের প্রাচীন। এই বইয়ে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়। ক্লিয়ার? বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়। প্রিয় কলিজার ভাই বোন, আমার জন্য একটু দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে দ্রুত সুস্থতা দান করেন, আমিন।
শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। ঐতিহ্যের আরণ্যক গ্রন্থে সর্বপ্রথম, জাস্ট মনে রাখতে হবে 2000 বছরের প্রাচীন, এটা বঙ্গ, আর হিন্দু ধর্মীয় গ্রন্থ জাস্ট এইখানে প্রথম বাংলা নামের উৎপত্তি পাওয়া যায়। ঠিক আছে, এবার আমরা আরেকটা জিনিস এখানে দেওয়ার চেষ্টা করব, সেটি হলো এরপরে দেখেন যে প্রাচীনকালে জনপদ ছিল। জনপদ, এই প্রাচীন জনপদ টোটাল 16টা জনপদ ছিল, 16টি জনপদ। এই 16টি জনপদগুলোকে একত্রিত করেন কে? একত্রিত করেন শশাঙ্ক। এই শশাঙ্ক হচ্ছে বাংলার সব থেকে প্রাচীন নরপতি বা রাজা। তাহলে বাংলার সব থেকে প্রাচীনতম নরপতি বা রাজা হলো শশাঙ্ক। এই শশাঙ্ক অর্থ হলো চাঁদ। শশাঙ্ক অর্থ কি? শশাঙ্ক অর্থ হলো চাঁদ। শশাঙ্ক তিনি গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। কি রাজ্য? গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। এই গৌড় রাজ্যের রাজধানীর নাম ছিল কর্ণসুবর্ণ। কি নাম? কর্ণসুবর্ণ। অর্থাৎ শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। শশাঙ্কের রাজধানী কি ছিল? কর্ণসুবর্ণ। ক্লিয়ার? জাস্ট খেয়াল করেন প্রিয় কলেজের ভাই বোন, প্রাচীন জনপদ ছিল 16টা। এর মধ্যে এই জনপদগুলোকে একত্রিত করেছেন শশাঙ্ক। শশাঙ্ক একত্রিত করে তিনি গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, স্বাধীন গৌড় রাজ্য। এবং এই গৌড় রাজ্যের যে মূল বিষয়টি ছিল সেটি ছিল বঙ্গ। সেটি কি ছিল? বঙ্গ। তার মানে এই যে বঙ্গ, অর্থাৎ এই যে বঙ্গ জনপদকে কেন্দ্র করে যে গৌড় রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল শশাঙ্কের আমলে, এই বঙ্গ নাম থেকে পরবর্তীতে বাংলা নামের উৎপত্তি হয়েছিল বলে ধারণা করা যায়। ঠিক আছে, তাহলে প্রিয় কলেজের ভাই বোন, জাস্ট এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। তাহলে প্রাচীন জনপদ 16টা একত্রিত করেছেন শশাঙ্ক, অর্থ হলো চাঁদ, প্রাচীন নরপতি রাজা। শশাঙ্কের রাজধানী হচ্ছে কর্ণসুবর্ণ, তার রাজ্যের নাম হচ্ছে গৌড়, এবং মূল পদ। শশাঙ্কের উপাধি কি ছিল? শশাঙ্কের তার উপাধি ছিল মহাসামন্ত। কি নাম? মহাসামন্ত শশাঙ্ক। ক্লিয়ার? তাহলে শশাঙ্কের উপাধি ছিল মহাসামন্ত। লেখা হয়ে গেলে ডান লিখবেন। ঠিক আছে, লেখা হয়ে গেলে ডান লিখবেন। শশাঙ্কের উপাধি ছিল মহাসামন্ত শশাঙ্ক। এটা ছিল শশাঙ্কের উপাধি। ক্লিয়ার? শশাঙ্কের উপাধি ছিল মহাসামন্ত শশাঙ্ক। শশাঙ্কের উপাধি কি ছিল? মহাসামন্ত, তাই তো? মহাসামন্ত শশাঙ্ক তিনি স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে বঙ্গ থেকে মূলত বাংলা নামের উৎপত্তি পাওয়া যায়, তাই তো? এটা আমরা পেয়ে গেলাম, মহাসামন্ত। ওকে প্রিয় কলেজের ভাই বোন, এই জিনিসগুলো একটু ভালো করে লিখে নিতে হবে, খুবই গুরুত্বপূর্ণ তথ্য, ইনফরমেশন। এরপরে চলে আসেন, তাহলে যদি পরীক্ষায় আসে, কোশ্চেন যদি পরীক্ষায় আসে যে শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল, তাহলে শশাঙ্কের রাজধানীর নাম কি গৌড়, নাকি কর্ণ সুবর্ণ, নাকি মুর্শিদাবাদ, নাকি হলো পুন্ড্র? তাহলে শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল? শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল? ভাই অঙ্কের পিডিএফ দিয়ে দিব, সমস্যা নাই। অঙ্কের পিডিএফটা আমরা রেডি করছি, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মহাসামন্ত শশাঙ্ক। তাহলে শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল? শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? কর্ণসুবর্ণ, রাইট? শশাঙ্কের রাজধানী ছিল কোথায়? কর্ণসুবর্ণ। গুড, ভেরি গুড। প্রিয় কলিজার ভাই বোন, এরপরে চলে আসেন এই যে বাংলা নামের যে উৎপত্তি হয়েছে, আমরা
জাস্ট খেয়াল করেন 1342 সালে তার নাম ছিল শামসুদ্দিন শামসুদ্দিন ইলিয়াস শাহ। 1342 সালে শামসুদ্দিন ইলিয়াস শাহ, জাস্ট সালটা মনে রাখবেন, 1342 সালে শামসুদ্দিন ইলিয়াস শাহ সমগ্র বাংলাকে একত্রিত করেন। তাহলে সমগ্র বাংলাকে একত্রিত করেছেন শামসুদ্দিন ইলিয়াস শাহ 1342 সালে, এবং তিনি যে উপাধি ধারণ করেছিলেন, উপাধি গ্রহণ করেন, সেই উপাধির নাম হচ্ছে শাহ-ই-বাঙ্গালা। তার মানে হলো 1342 সালে শামসুদ্দিন ইলিয়াস শাহ 1342 সালে শামসুদ্দিন ইলিয়াস শাহ তিনি সমগ্র বাংলাকে একত্রিত করে তিনি নিজে উপাধি ধারণ করেছিলেন শাহ-ই-বাঙ্গালা। ক্লিয়ার? তাহলে শাহ-ই-বাঙ্গালা বা শাহ-ই-বাঙ্গালিয়ান, তার মানে এই যে বাঙ্গালা, তার মানে হলো এই শামসুদ্দিন ইলিয়াস শাহের সময়ে বাঙ্গালার নাম ধারণ করা হয়। তিনি নামকরণ করেছিলেন বাঙ্গালা। তিনি সমগ্র বাংলার নামকরণ কি করেছিলেন? বাঙ্গালা। ঠিক আছে? বাঙ্গালা। তিনি সমগ্র বাংলার নামকরণ করেছিলেন বাঙ্গালা। ঠিক আছে? সমগ্র বাংলার নামকরণ করেছিলেন বাঙ্গালা। তাহলে এই যে বাঙ্গালা 1342 সালে শামসুদ্দিন ইলিয়াস শাহ। ক্লিয়ার? লেখা হয়ে গেলে একটু জানাবেন। এরপরে প্রিয় কলেজের ভাই বোন, এরপরে চলে আসবেন হচ্ছে সম্রাট আকবরের সভাকবি আবুল ফজল। এই আবুল ফজল ইনি সম্রাট আকবরের সভাকবি। এটা কিন্তু বিসিএস পরীক্ষায় আসছিল। সম্রাট আকবরের সভাকবি ছিলেন আবুল ফজল। সম্রাট আকবরের সভাকবি ছিলেন এবং তিনি একটা বই রচনা করেছেন। তার যে বই গ্রন্থ, এটার নাম হচ্ছে আইনি আকবরী। এই আইনি আকবরী গ্রন্থে সম্রাট আকবরের সভাকবি, তার নাম হচ্ছে আবুল ফজল। তিনি তার আইনি আকবরী গ্রন্থে বলেছেন, প্রাচীনকালে বাংলার নাম ছিল বঙ্গ। বঙ্গের সাথে আল অর্থাৎ সীমানা সূচক চিহ্ন, অর্থাৎ আমরা যে জমি ভাগ করি, আইল নির্মাণ করি, তাহলে এটাকে বলা হচ্ছে আল, আর হচ্ছে বঙ্গ। বঙ্গের সাথে আল যোগ হয়ে এইটার নামকরণ করা হয়েছে বঙ্গাল। কি নাম হয়েছে? বঙ্গাল। এরপরে এই যে বঙ্গাল, পরবর্তীতে বঙ্গাল নাম থেকে পরবর্তীতে পর্তুগিজরা এটার নাম দেন বেঙ্গালা। ক্লিয়ার? বেঙ্গালা। এবং পরবর্তীতে ব্রিটিশরা এটার নাম দিয়েছেন বেঙ্গল। ঠিক আছে? এই বেঙ্গল থেকেই বাংলা প্রদেশের জন্ম হয়। ক্লিয়ার? প্রিয় কলেজের ভাই বোন, এই বেঙ্গল থেকেই বাংলা প্রদেশের জন্ম হয়। এই ক্লাসটা খুবই ইনফরমেটিভ এবং খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, একটু ভালো করে মনে রাখবেন। তাহলে দেখেন, আবুল ফজল সম্রাট আকবরের সভাকবি, তার বই আইনি আকবরী, বঙ্গ আল জোহে বঙ্গাল, পর্তুগিজরা বলছেন বেঙ্গালা এবং ব্রিটিশরা বলছেন বেঙ্গল। এইখান থেকে বাংলা প্রদেশের জন্ম হয়েছে। ক্লিয়ার? এইখান থেকে বাংলা প্রদেশের কি হয়েছে? জন্ম হয়েছে। এবার খেয়াল করেন, এই যে বাংলা প্রদেশটা 1905 সালের 16ই অক্টোবর এই বাংলা প্রদেশটা ভাগ হয়ে দুই ভাগ হয়। একটা হলো পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ, এটা একটা প্রদেশ। আর একটা হলো পশ্চিমবঙ্গ প্রদেশ। এই পূর্ববঙ্গ আসাম প্রদেশের রাজধানী হয় ঢাকা। কোথায় হয়? ঢাকা। এবং এই পশ্চিমবঙ্গের রাজধানী হয় কলকাতা। এই যে বাংলাকে ভাগ করা হলো,
এটাকে বলা হচ্ছে বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গ। এই বঙ্গভঙ্গ করেছেন লর্ড কার্জন। ক্লিয়ার? তাহলে বঙ্গভঙ্গ করেছেন কে? স্যার শরীর একটু খারাপ, এখনো শরীরটা একটু খারাপ। বাঙ্গালা স্যার এত কিছু কেমনে মনে রাখবো? ভাই পড়তে হবে, হ্যাঁ একটু পড়তে হবে লাইফে। আপনারা আপনারা দেখেছেন আমার জীবনের হিস্ট্রি, জীবন গল্প আমি শেয়ার করেছি আপনাদের কাছে। কালের কণ্ঠ পত্রিকা অনলাইন তারা একটা ফিচার করেছে। মানুষের জীবনটাই ভাই এরকম, মানুষের জীবনটা আসলে খুব কষ্টের। আমরা একটা মানুষকে যেরকম দেখি আসলে বাস্তবতা ভিন্ন, টোটালি ভিন্ন। বঙ্গভঙ্গ কে করেছেন? তাইলে বঙ্গভঙ্গ করেছেন লর্ড কার্জন, রাইট? লর্ড কার্জন কি করেছেন? বঙ্গভঙ্গ করেছেন। তাইলে বঙ্গভঙ্গ কে করেছেন? লর্ড কার্জন। তাইলে প্রশ্ন হলো বঙ্গভঙ্গ কে করেন? বঙ্গভঙ্গ কে করেন? আমি আপনাদের যে ক্লাসটা নিচ্ছি, ক্লাসটা খুবই ইনফরমেটিভ। তাহলে এটা হচ্ছে লর্ড কার্জন, এরপরে হচ্ছে লর্ড হার্ডিন্স, এরপরে হলো এরপরে হচ্ছে লর্ড বেন্টিং। বঙ্গভঙ্গ কে করেছেন? স্যার ক্লাসের পাশাপাশি পরীক্ষা তো নেই ভাই, আমাদের পরীক্ষা তো প্রত্যেকটা টপিক্সের উপরেই তো পরীক্ষা হবে। হ্যাঁ, আমরা তো প্রত্যেকটা টপিক্সের উপরেই পরীক্ষা নেই। প্রত্যেকটা টপিকের উপরে পরীক্ষার লিঙ্ক কি আপনারা পাচ্ছেন না? পরীক্ষার লিঙ্ক তো আমরা দিচ্ছি, তাই না? তাহলে বঙ্গভঙ্গ কে করেছেন? লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেছেন, তাই তো? লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেছেন। এরপরে চলে আসেন প্রিয় কলেজের ভাই বোনেরা, 1956 সালের 23শে মার্চ পাকিস্তানের সংবিধান রচিত হয়। পাকিস্তানের সংবিধান রচিত হয়। এই 1956 সালের 23শে মার্চ পাকিস্তানের সংবিধানে এইটার নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান। ঠিক আছে? পরবর্তীতে 1971 সালের 26শে মার্চ থেকে এই বাংলাদেশ নামকরণ করা হয়, অর্থাৎ বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম হয়। ক্লিয়ার? তাহলে প্রিয় কলেজের ভাই বোন, এই হচ্ছে মূলত বাংলাদেশ থেকে, বঙ্গ থেকে বাংলা নামের উৎপত্তির এই যে ঘটনা আমি আপনাদেরকে জানাইলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা। এটা আমাদেরকে একটু পড়তে হবে। প্রাচীন বাংলার যে জনপদগুলো ছিল, এরপরে আমরা পড়ব হচ্ছে জনপদ। যে একটু আগে যেটা পড়লাম যে জনপদ, 1956 সালে পাকিস্তানের সংবিধান রচিত হয়েছে। আচ্ছা, ইংরেজি গণিত ক্লাস বেশি দিব ভাই, সমস্যা নাই। ওকে, থ্যাংক ইউ। এরপরে চলে আসেন, আমরা যে টপিকটা পড়ব হচ্ছে জনপদ। প্রিয় কলিজার ভাই বোন, জনপদটা কি? জনপদটা হচ্ছে প্রাচীনকালে যে আমাদের যে বাংলাদেশ এরকম ছিল না, ক্ষুদ্র ক্ষুদ্র কিছু গ্রাম বা ভূখণ্ডে আলাদা আলাদা ছিল, এগুলোকে জনপদ বলা হয়। এরকম প্রাচীনকালে 16টি জনপদের নাম পাওয়া যায়। 16টি জনপদের নাম পাওয়া যায়, 16টা জনপদ। এর মধ্যে বিখ্যাত জনপদগুলো হচ্ছে, 1 নম্বর হলো পুন্ড্র জনপদ। পুন্ড্র হচ্ছে একটা, বাংলার সব থেকে প্রাচীন জনপদ হলো পুন্ড্র। সব থেকে প্রাচীন জনপদের নাম হলো পুন্ড্র। এই পুন্ড্র শব্দের অর্থ হলো আখ মানে হচ্ছে যেটাকে আমরা বলি কুষার। এটাকে কি বলি? কুষার, ইংরেজি সুগার ক্যান বলি। এই পুন্ড্র করতোয়া নদীর তীরে, করতোয়া নদী, কোন নদী? করতোয়া নদীর তীরে, বর্তমানে বগুড়া জেলার মহাস্থানগড়, কি নাম?
মহাস্থানগড়ে, এই বর্তমান বগুড়া জেলার মহাস্থানগড়ে এই প্রাচীন জনপদ পুন্ড্র নাম এই জনপদ গড়ে উঠেছিল এবং পুন্ড্রের রাজধানী ছিল পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। পুন্ড্রনগর ছিল রাজধানী। ক্লিয়ার? ওকে, সমস্যা নেই, এই সাবজেক্টের পিডিএফও পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই প্রিয় কলেজের ভাই বোন। তাহলে বাংলার সব থেকে প্রাচীনতম জনপদ হচ্ছে কুষার, যেটা আমরা খাই এর সুগার ক্যান। ওকে, পুন্ড্র শব্দের অর্থ হলো আখ। চিন্তা করেন এই প্রাচীনকালে বাংলাদেশ অতি প্রাচীনকাল থেকে আখের জন্য বিখ্যাত। ওকে, করতোয়া বগুড়া নদীর তীরে অবস্থিত। জাস্ট মনে রাখতে হবে পুন্ড্র প্রাচীন জনপদ, অর্থ আখ, কুষার, করতোয়া নদীর তীরে, বগুড়া জেলা। এবং এইখানে কি আছে? এইখানে বেহুলার বাসর ঘর আছে। জাস্ট মনে রাখেন, বেহুলার বাসর ঘর। নিজের বিয়ের খবর নাই, বেহুলার বাসর ঘর আমরা পড়তেছি। ক্লিয়ার? তাহলে এইখানে বেহুলার বাসর ঘর রয়েছে। ঠিক আছে, এই জায়গাটায় লেখা হয়ে গেলে ডান লিখবেন। হ্যাঁ, পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন লেখা যদি হয়ে যায় তাহলে একটু ডান লিখবেন। ঠিক আছে? কুষার মানে সুগার ক্যান। ওকে, করতোয়া নদীর তীরে, বর্তমান বগুড়া জেলা, মহাস্থানগড়, পুন্ড্র। তাহলে এখন জাস্ট খেয়াল করেন পুন্ড্র শব্দের অর্থ কি ভাই? পুন্ড্র অর্থ কি? পুন্ড্র অর্থ হলো আখ, এরপরে হলো শশা, এরপরে হলো আম, এরপরে হলো কাঁঠাল। কি হবে পুন্ড্র শব্দের অর্থ কি? পুন্ড্র শব্দের অর্থ কি? আখ। তাহলে পুন্ড্র শব্দের অর্থ হলো আখ। পুন্ড্র শব্দের অর্থ হলো আখ। ওকে, পুন্ড্র শব্দের অর্থ কি? আখ। তাহলে পুন্ড্র শব্দের অর্থ, বা এটার জন্য ম্যাপ দরকার নেই, গোলার দরকার নেই, জাস্ট এগুলো এইভাবে পড়েন, এটাই ভালো হবে। ঠিক আছে, এটাই ভালো হবে ইনশাআল্লাহ। পুন্ড্র শব্দের অর্থ হলো আখ। তাহলে পুন্ড্র শব্দের অর্থ কি? আখ। ওকে, এরপরে চলে আসেন প্রিয় কলেজের ভাই বোন, আরেকটা জনপদের নাম হচ্ছে বঙ্গ জনপদ। 2 নম্বর জনপদের নাম হচ্ছে বঙ্গ। এই যে বঙ্গ জনপদ, এটা হলো বর্তমানে ঢাকা, এরপর হচ্ছে ঢাকা ফরিদপুর, এই এলাকা নিয়ে এই বঙ্গ জনপদ গড়ে ওঠে। ঢাকা ফরিদপুর এলাকা নিয়ে বঙ্গ জনপদ গড়ে ওঠে। এটা হচ্ছে বাংলার দ্বিতীয় বৃহত্তম জনপদ, মানে দ্বিতীয় প্রাচীনতম। পুন্ড্রের পরে দ্বিতীয় প্রাচীনতম, এটা দ্বিতীয় প্রাচীনতম জনপদ। এটা হলো বঙ্গ। তাহলে বঙ্গ বলতে বর্তমান কোন জেলাকে বোঝায়? ঢাকা জেলাকে বোঝায় বঙ্গ। ওকে, বঙ্গ জনপদ বর্তমানে কোন জেলাকে বোঝায়? এটা হলো বর্তমানে ঢাকা ফরিদপুর জেলা। ঠিক আছে, বঙ্গ জেলা বলতে বঙ্গ জনপদ বলতে কোন জেলাকে বোঝায়? তাহলে বঙ্গ জনপদ বলতে কি বোঝায়? তাহলে ক নম্বর অপশন হচ্ছে ঢাকা প্লাস হচ্ছে ফরিদপুর, এরপরে হলো খ নম্বর হচ্ছে রংপুর প্লাস দিনাজপুর, তারপরে হচ্ছে গ নম্বর হচ্ছে কুমিল্লা প্লাস নোয়াখালী, এরকম অপশন থাকবে। ঠিক আছে, তাহলে বঙ্গ জনপদ বলতে দ্বিতীয় প্রাচীনতম ঢাকা ফরিদপুর নিয়ে এই জনপদ গড়ে ওঠে। এটা হচ্ছে বঙ্গ জনপদ। এটা হলো ঢাকা ফরিদপুর। ক্লিয়ার? ঢাকা ফরিদপুর। ক্লাস শুরু হয়েছে, লিঙ্ক পাইলেন না? লিঙ্ক তো ভাই তাহলে ক্লাস দেখতেছেন কিভাবে লিঙ্ক না পাইলে? ঢাকা ফরিদপুর বঙ্গ জনপদ। ওকে, এরপরে চলে আসেন 3 নম্বর আরেকটা জনপদ হচ্ছে বরেন্দ্র।
বরেন্দ্র জনপদ। এই বরেন্দ্র জনপদ এটা রাজশাহী অঞ্চল, রাজশাহী প্লাস জয়পুরহাট প্লাস নওগাঁ এলাকা নিয়ে এই জনপদ গড়ে উঠেছে বরেন্দ্র। তাহলে বরেন্দ্র জনপদ বলতে রাজশাহী অঞ্চলকে বোঝায়। ওকে, লাল মাটি, আচ্ছা বরেন্দ্র ভূমি। এই বরেন্দ্র অঞ্চলের মাটি হচ্ছে লাল। মাটি কীরকম? লাল। তাহলে বরেন্দ্র ভূমি অবস্থিত কোথায়? রাজশাহীতে। রাজশাহী। এই রাজশাহীর পূর্ব নাম কি? রাজশাহীর পূর্ব নাম কি? রাজশাহী জেলার পূর্ব নাম হচ্ছে রামপুর বোয়ালিয়া। ঠিক আছে, এটা হচ্ছে রাজশাহী জেলার পূর্ব নাম। তাহলে বরেন্দ্র অঞ্চল হচ্ছে বৃহত্তর রাজশাহী, জয়পুরহাট, নওগাঁ এই অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল বরেন্দ্র জনপদ। এটার মাটি হচ্ছে লাল মাটি এবং বরেন্দ্র ভূমি অবস্থিত রাজশাহী জেলায়, এবং রাজশাহীর যে পূর্ব নাম, প্রাচীনতম নাম হচ্ছে রামপুর বোয়ালিয়া। ঠিক আছে, ওকে, রামপুর বোয়ালিয়া। তাহলে রাজশাহী জেলার পূর্ব নাম কি? তাহলে যদি পরীক্ষায় আসে যে বরেন্দ্র সমান সমান কি, তাহলে বরেন্দ্র মানে কি? রাজশাহী। বরেন্দ্র সমান সমান রাজশাহী। ক নম্বর হচ্ছে ঢাকা, গ নম্বর হচ্ছে ময়মনসিংহ। কি হবে? বরেন্দ্র। তাহলে বরেন্দ্র সমান সমান কি হবে? রাজশাহী নাকি ঢাকা নাকি ময়মনসিংহ নাকি হচ্ছে রংপুর দিনাজপুর? কি হবে এটা? নওগাঁর মাটি সবসময় লাল, মানে নওগাঁর মাটি লাল মানে কি? নওগাঁ তো বরেন্দ্র অঞ্চলের মধ্যে ছিল, তাই না? এই কারণে লাল মাটি। ওকে, লেখা হয়েছে কিনা? ওকে প্রিয় কলিজার ভাই বোন, এরপরে আরেকটা ছিল হলো সমতট। এই সমতট আরেকটা জনপদ ছিল, এটার নাম ছিল সমতট জনপদ। এই সমতট জনপদ বলতে বর্তমানে কুমিল্লা প্লাস নোয়াখালী অঞ্চলকে বোঝায়। সমতট বলতে কুমিল্লা নোয়াখালী অঞ্চলকে বোঝায়। ওকে, কুমিল্লা নোয়াখালী অঞ্চল। এই কুমিল্লায় এইখানে আছে আনন্দ বিহার অবস্থিত। এখানে আছে শালবন বিহার, এইখানে আছে ময়নামতি। ঠিক আছে, ময়নামতি, আনন্দ বিহার, শালবন বিহার, এরপর হচ্ছে ময়নামতি, এবং আরেকটি হচ্ছে লালমাই পাহাড়। কি পাহাড়? লালমাই পাহাড় এইখানে অবস্থিত। ক্লিয়ার? লালমাই পাহাড় এর আয়তন হচ্ছে 35 বর্গ মাইল। এই লালমাই পাহাড়ের আয়তন কত? এটা পরীক্ষায় আসে। এটা হলো 35 বর্গ মাইল। লালমাই পাহাড়ের আয়তন কত? 35 বর্গ মাইল। ওকে, তাহলে সমতট জনপদটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সমতট জনপদ থেকে প্রশ্ন করা হয়। ওকে, জনপদের নাম হচ্ছে সমতট, কুমিল্লা নোয়াখালী। ওকে, তাহলে কুমিল্লা নোয়াখালী অঞ্চল ছিল সমতট জনপদ। ঠিক আছে, এটা লেখা হয়ে গেছে কিনা? তাহলে এখানে কুমিল্লার মধ্যে আনন্দ বিহার, শালবন বিহার, ময়নামতি, লালমাই পাহাড় এখানে অবস্থিত। আর এখানে কুমিল্লা জেলা যে জন্য বিখ্যাত সেটি হলো বার্ড, একটা BARD, বার্ড, এই বার্ডের জন্য বিখ্যাত। ক্লিয়ার?
আচ্ছা, আমরা এই বার্ডটা কি, BARD, বার্ডটা কি আসলে? এটা মানে হচ্ছে বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। এখান থেকে পরীক্ষায় বারবার আসে। এই বার্ড প্রতিষ্ঠা হয় কত সালে? বার্ড প্রতিষ্ঠিত হয় 1959 সালে। বার্ড প্রতিষ্ঠিত হয় 1959 সালে। এই বার্ডের প্রতিষ্ঠাতা হচ্ছেন আক্তার হামিদ খান। হ্যাঁ, এখান থেকে বারবার প্রশ্ন পরীক্ষায় চলে আসে। ওকে, এই জায়গা থেকে সব থেকে বেশি পরীক্ষায় চলে আসে বারবার। এই বার্ড থেকে প্রশ্ন করা হয়, বার্ড, এবং এটি কুমিল্লা, ময়নামতি, লালমাই পাহাড়ের কাছাকাছিতে অবস্থিত বার্ড। ওকে, এটা কিন্তু বার্ড, এটা মানে হচ্ছে বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, প্রতিষ্ঠা হচ্ছে 1959 সালে, এবং এটার প্রতিষ্ঠাতা হচ্ছেন আক্তার হামিদ খান। ঠিক আছে, 1959 সালে। ওকে, প্রিকলিজা ভাই, নেটওয়ার্ক একটু আটকে গেছিল আর কি, এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ, এখন নেটওয়ার্ক ঠিক আছে। বার্ড, এরপরে আরেকটা বার্ড সমান সমান কি, একটু কমেন্ট করতে হবে। নেটওয়ার্ক সমস্যা স্যার। হ্যাঁ, বার্ড মানে কি? এখন ঠিক আছে মনে হয়, এখন ঠিক আছে। ওকে, বার্ড। তাহলে এবার চলে আসেন হরিকেল। হরিকেল জনপদ। এই হরিকেল জনপদ, এটা মূলত বাংলাদেশের পূর্ব দিকে, অর্থাৎ এই হরিকেল জনপদটা বাংলাদেশের পূর্ব দিকে অবস্থিত, অর্থাৎ বাংলাদেশের পূর্ব দিকের পাহাড়ি অঞ্চল। ক্লিয়ার? বাংলাদেশের পূর্ব দিকের পাহাড়ি অঞ্চল, অর্থাৎ চট্টগ্রাম, এটা হলো রাঙ্গামাটি আর হলো সিলেট। ওকে, এই সিলেট আর রাঙ্গামাটির পাহাড়ি অঞ্চল, এটা অর্থাৎ পাহাড়ি অঞ্চল, বাংলাদেশের যে পাহাড়ি অঞ্চল আছে, এই পাহাড়ি অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল হরিকেল জনপদ। ওকে, বাংলাদেশের পাহাড়ি অঞ্চল নিয়ে। তাহলে হরিকেল জনপদ বলতে বর্তমানে সিলেট জেলা এবং রাঙ্গামাটি জেলাকে বোঝায়। এই রাঙ্গামাটি জেলার পূর্ব নাম হচ্ছে হরিকেল। রাঙ্গামাটি জেলার পূর্ব নাম কি? হরিকেল। হরিকেল হচ্ছে রাঙ্গামাটি জেলার পূর্ব নাম। ক্লিয়ার? তাহলে রাঙ্গামাটি জেলার পূর্ব নাম হচ্ছে হরিকেল। ওকে, সিলেট রাঙ্গামাটি, এই জায়গার নাম হচ্ছে হরিকেল জনপদ গড়ে উঠেছিল, হরিকেল জনপদ। ওকে, প্রিয় কলেজের ভাই বোন, এরপরে চলে আসেন, আমরা আর একটা জিনিস পড়বো এখনই, সেটি হলো আলেকজান্ডারের আগমন। আলেকজান্ডার, এই গ্রিক বীর আলেকজান্ডার কেন গুরুত্বপূর্ণ? আলেকজান্ডারের আগমন, এইটা একটু নেবেন। হ্যাঁ, এই গ্রিক বীর আলেকজান্ডার, তিনি পৃথিবীতে 4 জন, তিনি এরিস্টটলের ছাত্র ছিলেন। আলেকজান্ডার ছিলেন এরিস্টটলের ছাত্র। কার ছাত্র ছিলেন? আলেকজান্ডার এরিস্টটলের ছাত্র ছিলেন। আলেকজান্ডার গ্রিসের অধিবাসী ছিলেন, গ্রিসের রাজা ছিলেন, গ্রিসের রাজা। তিনি ভারত আক্রমণ করেন। আলেকজান্ডার ভারত আক্রমণ করেছেন 227
খ্রিস্টপূর্বাব্দে 227 খ্রিস্টপূর্বাব্দে 327 খ্রিস্টপূর্বাব্দে 327, এটা হবে 327, অর্থাৎ 327 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার 327 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেছেন। ক্লিয়ার? আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করে পরবর্তীতে তিনি ফেরত যান এবং তিনি 323 খ্রিস্টপূর্বাব্দে 323 খ্রিস্টপূর্বাব্দে তিনি ইরাকের বেবিলন শহরে, কোথায়? ইরাক, জাস্ট এইগুলো এক নজরে মনে রাখবেন। ইরাকের বেবিলন শহরে, এই ইরাকের বেবিলন শহরে তিনি মারা যান, অর্থাৎ 323 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার মৃত্যুবরণ করেন। ক্লিয়ার? তাহলে প্রিয় কলিজার ভাই বোন, এই গ্রিক বীর আলেকজান্ডার, যারা বই অর্ডার করেছেন, আমাদের বই স্টক আউট হয়ে গেছে, আপাতত বই নাই। বই পাইতে আপনার আরও 1 সপ্তাহ লাগবে। ওকে, এই সময়টা ধরে নেন। এই জন্য আমি আপনাদেরকে বারবার বলছিলাম যে বইটা অর্ডার করে ফেলেন, তাহলে আপনার জন্য সুবিধা হতো। ওকে, তাহলে প্রিয় কলিজার ভাই বোন, এই এরিস্টটলের ছাত্র ছিলেন হচ্ছে আলেকজান্ডার, ছিলেন এরিস্টটলের ছাত্র। গ্রিসের 4 জন দার্শনিক ছিলেন, জাস্ট মনে রাখবেন। এস্তে হলো সক্রেটিস, ঠিক আছে, সক্রেটিস। এই সক্রেটিসের ছাত্র ছিলেন হচ্ছে প্লেটো ছিলেন সক্রেটিসের ছাত্র। এরপরে হচ্ছে এরিস্টটল, এরপরে হলো আলেকজান্ডার, ঠিক আছে, আলেকজান্ডার। মানে এটা হলো কে কার ছাত্র ছিলেন? সক্রেটিস, প্লেটো, এরিস্টটল এবং হচ্ছে আলেকজান্ডার। ওকে, এই মেসিডোনিয়া রাজা, এটা হলো মেসিডোনিয়া না, মেডিসন, জাস্ট জায়গাটার নাম হচ্ছে মেডিসন। আর মেডিসন আর মেসিডোনিয়া এগুলো গ্রিসের অধীনে ছিল, ঠিক আছে, পরে তো আলাদা হয়েছে। মেসিডোনিয়া এগুলো আগে গ্রিসের অধীনে ছিল। কোন দেশের অধীনে ছিল? গ্রিসের অধীনে ছিল, ঠিক আছে, গ্রিস। তাহলে আমরা মেডিসন বলতে পারি অথবা আমরা গ্রিসও বলতে পারি। ক্লিয়ার? আচ্ছা, একজন বলছে রায়হান 327 সালে আক্রমণ, 323 সালে মারা যায় কেমনে? বুঝলাম না। হাসানুল হাবিব, এটা লেখা হয়েছে কিনা আমি বলে দিচ্ছি। ওকে, প্রিয় কলিজার ভাই বোন, জাস্ট দেখেন, এটা হলো খ্রিস্টাব্দ, এই খ্রিস্টাব্দ, আর একটা হচ্ছে খ্রিস্টপূর্ব, রাইট, খ্রিস্টপূর্ব। তাহলে খ্রিস্টাব্দ আর খ্রিস্টপূর্বটা কি জিনিস? তার মানে হচ্ছে আমরা যে কাজটা করি সেটা হলো এটাকে এপাশে দেই, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, এইখানে দেই আমরা খ্রিস্টপূর্ব। যীশু খ্রিস্টের জন্ম হয়েছে যখন, যিশুর যখন জন্ম হয়েছে, যিশুর জন্ম থেকে খ্রিস্টাব্দ গণনা শুরু, গণনা শুরু হয়, রাইট? তাহলে যীশু খ্রিস্টের জন্মের আগের যে ঘটনাগুলো সেগুলো খ্রিস্টপূর্ব। ক্লিয়ার? এটাকে আমরা বলি বিসি, ইংলিশে বলি এটাকে বিসি, আর এটাকে বলি হচ্ছে এডি, মানে এটাকে বলি বিফোর ক্রাইস্ট, এটা হচ্ছে আন্নো ডোমিনো বা আফটার ক্রাইস্ট। তাহলে বিসি মানে হচ্ছে ধরেন 327 পরে কত হবে? 323, 326 হবে না? তারপরে কত হবে? 325, এরকম কমতে 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 শূন্যতে আসবে। এরপরে 1, তারপরে 2, তারপরে এভাবে 2025 সাল। ক্লিয়ার? তার মানে খ্রিস্টপূর্ব উল্টা পাশ থেকে গণতে হয়, অর্থাৎ বেশি থেকে কমের দিকে আসে, অর্থাৎ 324, এরপরে হচ্ছে 323। তার মানে হলো তার জন্ম, তিনি আক্রমণ করছেন 327 আর মারা গেছেন কত সালে? 323। ওকে, এবার কি বোঝা গেছে?
বিষয়টা কি ক্লিয়ার কিনা? খ্রিস্টপূর্বাব্দটা বেশি থেকে কমের দিকে আসবে, অর্থাৎ 327টা শুরু হবে এবং 323টা, মানে উল্টাটা, বেশি কমটাই বেশি, কমটাই বেশি, ক্লিয়ার, কমটাই বেশি আর বেশিটাই কম। ওকে, কমটাই বেশি, বেশি 327। সেম কোশ্চেন, এটা সাল বোঝায় নাই, 323 খ্রিস্টপূর্ব বছর আগে মারা যায়। ওকে, ক্লাস চলছে, বুঝুন। এবার দেখেন, এবার আশা করি এবার কি ক্লিয়ার? আচ্ছা স্যার, খুব হঠাৎ, এটা কি ক্লিয়ার কিনা? হুম স্যার, এই বিষয়টা অনেকেই জানে না। নিহারিকা বলছেন স্যার এই বিষয়টা অনেকেই জানে না, তার মানে বেশি থেকে কমের দিকে আসবে, এটা অনেকেই বুঝে না, অনেকেই জানে না। বাট এটা হচ্ছে বিসিটা হলো বেশি থেকে, জাস্ট মনে রাখবেন বিসি মানে কি, বিসি মানে বেশি থেকে কম, বিতে হলো বেশি, সিতে কম, বিসি মানে বেশি থেকে কম, এটা মনে রাখবেন, বিসি মানে বেশি থেকে কম। ওকে, তাহলে এই যে বিসি মানে কি, বিসি মানে বিফোর ক্রাইস্ট, বিতে হলো বেশি, মনে রাখবেন বেশি, আর সিতে হলো কম, অর্থাৎ বেশি থেকে কমের দিকে যাবে হিসাবটা, গিয়ে একটা সময় জিরোতে আসবে, তারপরে আবার 1 থেকে 2, এবারে এভাবে 2025 পর্যন্ত আসবে। ঠিক আছে, এই হলো ঘটনা। ওকে, আচ্ছা, এবার চলে আসেন এই আলেকজান্ডার, তার সেনাপতি, জাস্ট খেয়াল করেন, সেলিউকাস, আমরা নাম শুনছি সেলিউকাস। হাই সেলিউকাস, সেলিউকাস কে ছিলেন? আলেকজান্ডার যখন ভারত থেকে চলে যান, তিনি তার সেনাপতি, ইনি হচ্ছেন আলেকজান্ডারের সেনাপতি ছিলেন, আলেকজান্ডারের সেনাপতি ছিলেন। ঠিক আছে, আলেকজান্ডারের কি ছিলেন? সেনাপতি ছিলেন। এই আলেকজান্ডারের সেনাপতি সেলিউকাস তাকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য তিনি মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। কি সাম্রাজ্য? মৌর্য সাম্রাজ্য। এই মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য। আজকে প্রথম জানলাম। তাহলে আলেকজান্ডারের সেনাপতি ছিলেন সেলিউকাস। এই সেলিউকাসকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য, তিনি সেলিউকাসকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এই মৌর্য সাম্রাজ্যের অধীনে শাসন করতেন শশাঙ্ক। ওকে, মৌর্য সাম্রাজ্যের অধীনে শাসন করতেন কে? শশাঙ্ক। ওকে, তাহলে প্রিয় কলিজার ভাই বোন, এই যে মৌর্য সাম্রাজ্য, এই মৌর্য সাম্রাজ্যটা 320 থেকে শুরু করে 185 খ্রিস্টপূর্বাব্দ বিসি পর্যন্ত সময়কাল ছিল। এই মৌর্য সাম্রাজ্যের তিনজন শাসক ছিলেন। মৌর্য সাম্রাজ্যের 3 জন শাসক ছিলেন, তার মধ্যে একজনের নাম হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। এই চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্রের নাম ছিল বিন্দুসার। কি সার? বিন্দুসার। এই বিন্দুসারের পুত্রের নাম ছিল সম্রাট অশোক। ঠিক আছে, ক্লাসটা কিন্তু খুবই মজার। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য, তার পুত্র হলো বিন্দুসার, তার পুত্রের নাম হচ্ছে অশোক। ওকে, বিন্দুসার 16টা বিয়ে করেছিল, 16টা বিয়ে করেছিলেন। কয়টা বিয়ে? 16টা বউ। ওকে, বিন্দুসার 16টা বিয়ে করেছিল। কয়টা বিয়ে করেছিল? 16টা। এই 16টা বিয়ের বউয়ের বাচ্চা ছিল 100টা ছেলে। 100টা ছেলে। এই 100টা ছেলের মধ্যে এই অশোক ছিলেন সব থেকে শক্তিশালী। সম্রাট অশোক তার 99 জন ভাইকে খুন করেছেন। তিনি 99 জন ভাইকে খুন করে হত্যা করে তিনি সিংহাসন আরোহণ করেছেন। ক্লিয়ার? তাহলে চিন্তা করেন প্রিয় কলিজার ভাই বোন, বিন্দুসার ছিলেন একজন নারীভোজী, নারীর প্রতি আসক্ত ছিলেন, বিয়ে করেছেন, 16টা বিয়ে করেছেন,
বাচ্চা 100টা, তার মধ্যে অশোক ছিল সবথেকে শক্তিশালী। এই অশোক তিনি তার 99 জন ভাইকে হত্যা করে সিংহাসনায়ন করেছেন। ওকে, জাস্ট খেয়াল করেন অশোক। এই সম্রাট অশোকের সময়ে একটা যুদ্ধ হয়, যেটার নাম হচ্ছে কলিঙ্গের যুদ্ধ। এটা কিন্তু বিসিএস পরীক্ষায় বারবার আসে, কলিঙ্গের যুদ্ধ। এই কলিঙ্গের যুদ্ধটা 261 খ্রিস্টপূর্বে হয়েছিল। ওকে, কলিঙ্গের যুদ্ধ। এই যুদ্ধে একজন বলছে, স্যার আপনি এত কিছু মনে রাখেন কিভাবে? নিপা মণ্ডল। মনে রাখতে হবে ভাই, মনে রাখতে হবে, হ্যাঁ মনে রাখতে হবে। তাহলে এই যে 261 খ্রিস্টপূর্বাব্দে এই যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধে অশোক প্রায় 1 লক্ষ মানুষকে হত্যা করেছেন। কত লক্ষ মানুষকে? 1 লক্ষ মানুষকে তিনি হত্যা করেছেন। 1 লক্ষ মানুষ হত্যা করেছেন সম্রাট অশোক। এই জন্য সম্রাট অশোককে গালি দেওয়া হয় চণ্ডাশোক নামে। চণ্ডাশোক, কৃষক চণ্ডাশোক নামে অশোককে গালি দেওয়া হয়। এই অশোক প্রথম জীবনে তিনি একজন হিন্দু ছিলেন, পরবর্তীতে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। বৌদ্ধ ধর্ম। ওকে, এই জন্য সম্রাট অশোককে কি বলা হয়? বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন বলা হয়। কনস্টান্টাইন, আবার লিখে দিচ্ছি, কনস্টান্টাইন হচ্ছেন খ্রিস্টান ধর্মের একজন প্রচারক ছিলেন। তিনি একজন মহান প্রচারক ছিলেন। তো তার সাথে তুলনা করে সম্রাট অশোককে বৌদ্ধ ধর্ম গ্রহণ, সম্রাট অশোককে কনস্টান্টাইন বলা হয়। কারণ সম্রাট অশোক মানে তিনি এতগুলো মানুষ খুন করেছেন, 99 জন ভাইকে হত্যা করেছেন, 1 লক্ষ মানুষকে খুন করেছেন। তার একটা অপরাধবোধ জাগ্রত হয় এবং তিনি পরবর্তীতে হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এবং বৌদ্ধ ধর্ম তিনি শুধু গ্রহণ করেন নাই, বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য অনেক কাজ করেছেন। এই জন্য তাকে বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন বলা হয়। ক্লিয়ার? ওকে প্রিয় কলিজার ভাই বোন, আপনাকে খুন করতে হবে। ওকে, আপনাকে খুন করতে হবে কিভাবে? মানে এই যে প্রাইমারি যে পরীক্ষা, মেধা দিয়ে খুন করতে হবে। ওকে ওকে প্রিয় কলিজার ভাই বোন, এরপরে চলে আসেন এই যে অশোকের প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য। এই যার আসল নাম, যার ছদ্মনাম হচ্ছে কৌটিল্য। কি নাম? কৌটিল্য। এই কৌটিল্য, এই চাণক্য অশোককে মানুষ লালন পালন করেছেন। সরি প্রিয় কলিজার ভাই বোন, এখানে একটু মিস্টেক হচ্ছে। এই মানে চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্যের, কি নাম? চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন। কার প্রধানমন্ত্রী? চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য। তার আসল নাম, তার ছদ্মনাম হচ্ছে কৌটিল্য। কি নাম? কৌটিল্য তার ছদ্মনাম। এবং তিনি অর্থশাস্ত্র নামে একটা বই লিখেছেন। অর্থশাস্ত্র। কি শাস্ত্র? অর্থশাস্ত্র। এই বইটা, এটাকে বলা হচ্ছে সায়েন্স অফ পলিটিক্স। কি বলা হয় এটাকে? সায়েন্স অফ পলিটিক্স বলা হয়। তাহলে এই বইটাতে তিনি সুশাসনের ধারণা দিয়েছেন। এই বইয়ে তিনি চারটি উপাদানের কথা বলেছেন। 4টি উপাদান। ঠিক আছে? তাহলে প্রিয় কলিজার ভাই বোন, জাস্ট খেয়াল করেন, চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন এবং তার ছদ্মনাম হচ্ছে কৌটিল্য, এবং তিনি অর্থশাস্ত্র বই লিখেছেন এবং তিনি সুশাসনের 4টা ধারণা দিয়েছেন। ওকে, সায়েন্স অফ পলিটিক্স বলা হয়।
তাহলে এখন একটা প্রশ্ন দেই, সেটা হলো অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র এই বইয়ের লেখককে, অর্থশাস্ত্র বইটির লেখককে, অর্থশাস্ত্র বইটির লেখককে? এটা হলো চাণক্য, এরপর হচ্ছে মাণিক্য, এরপর হলো অশোক, এরপর হলো চন্দ্রগুপ্ত মৌর্য। ওকে, কৌটিল্য, চাণক্য, ক্লিয়ার? তাহলে চাণক্য অর্থশাস্ত্র বইটা লিখেছে, তাই তো প্রিয় কলেজের ভাই বোন? এই হচ্ছে অবস্থা। এখন চলে আসেন, আমরা এই পাল বংশ নামে একটা বংশ আছে, পাল বংশ। এই পাল বংশ, এই পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। গোপাল। সময়টা হলো 750 সালে গোপাল পাল বংশ প্রতিষ্ঠা করেছেন। পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন ধর্মপাল। পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? ধর্মপাল। পাল বংশের শেষ রাজা কে ছিলেন? শেষ রাজা ছিলেন মদন পাল। মদন পাল, ঠিক আছে? লিখতে লিখতে হাতে ব্যথা ভাই, প্রচুর ব্যথা হবে। চণ্ডাশোক, এর অর্থ কি? চণ্ডাশোক মানে হচ্ছে সে একজন চণ্ডা, মানে হত্যাকারী। চণ্ডাশোক মানে হত্যাকারী, ক্লিয়ার? তাহলে পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন গোপাল, সময়টা হচ্ছে 750 সালে, শ্রেষ্ঠ রাজা হচ্ছেন ধর্মপাল, শেষ রাজা হচ্ছেন মদন পাল। কি পাল? মদন পাল। ওকে, মদন পাল। প্রিয় কলেজের ভাই বোনেরা, মদন পাল, বাকি জনপদগুলো দরকার নাই, হ্যাঁ, যেগুলো পড়ার সেগুলো আমরা পড়ে ফেলেছি। ওকে, আব্দুল কাদির ভাই, যেগুলো আমাদের পড়তে হবে সেগুলো আমরা পড়ে ফেলেছি। তাহলে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল, সময় 750, শ্রেষ্ঠ রাজা ধর্মপাল। পাল বংশ 400 বছর শাসন করে, ক্লিয়ার? পাল বংশ বাংলা শাসন করে কত বছর? 400 বছর। ওকে, এইখানে একটা জিনিস পড়বেন, এটার নাম হচ্ছে মাৎসন্যায়। মাৎসন্যায় হচ্ছে, এটা হলো আইন শৃঙ্খলার চরম অরাজকতা। বাংলায় 7ম 8ম শতকে, 7ম 8ম শতকে বাংলায় এই পাল বংশ প্রতিষ্ঠার আগে এটা ঘটেছিল। মাৎসন্যায়ের অবসান ঘটান তার নাম হচ্ছে গোপাল। অর্থাৎ গোপাল পাল বংশের মাৎসন্যায়ের অবসান ঘটিয়ে তিনি মাৎসন্যায়ের অবসান ঘটিয়ে পাল বংশ প্রতিষ্ঠা করেছেন, ঠিক আছে? তাহলে মাৎসন্যায়টা কি আসলে? মাৎসন্যায়টা কি জিনিস 7ম 8ম শতকে? তাহলে যদি পরীক্ষায় আসে, কোশ্চেন যদি পরীক্ষায় আসে যে কোন শতকে মাৎসন্যায় সংগঠিত হয়? কোন শতকে মাৎসন্যায় সংগঠিত হয়? তাহলে এটা হলো 7ম 8ম
এরপর হচ্ছে অষ্টম নবম, এরপর হচ্ছে নবম দশম, কি হবে এটা? সপ্তম অষ্টম শতকে বাংলায় মৎস্যোন্নয় সংগঠিত হয়েছিল। ক্লিয়ার? মৎস্যোন্নয়। প্রিয় কলেজের ভাই বোন, ক্লাসটি কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন। আমি অসুস্থ, ভীষণ অসুস্থ। আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক, আপনাদের কোনো লস হোক। আপনাদের একটা দায়িত্ব নিয়েছি, গুরু দায়িত্ব। এই দায়িত্বটা আল্লাহ তাআলা যেন আমাকে পালন করার তৌফিক দান করেন, আমিন। এই জন্য আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ শুধুমাত্র যদি আমাকে সুস্থ রাখেন, আর কিচ্ছু লাগবে না ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে আছি এবং আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ তাআলা। জাস্ট আমার জন্য একটু দোয়া করবেন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। প্রিয় কলেজের ভাই বোন, আমার জন্য একটু দোয়া করবেন। আশা করছি আপনাদের কাছে এই ক্লাসটি অনেক ভালো লাগতেছে। গোপালটাকে জাস্ট মনে রাখবেন, কপালের নাম গোপাল। কপালের নাম কি? গোপাল। এটা কেন বলছি এর ব্যাখ্যা অন্য একদিন দিব। এই গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা। গোপালের পিতার নাম কি? গোপালের পিতার নাম হচ্ছে বপ্পট। পিতার নাম হচ্ছে বপ্পট। গোপালের দাদার নাম হচ্ছে দ্বৈত বিষ্ণু। ওকে, গোপালের দাদার নাম হচ্ছে দ্বৈত বিষ্ণু। এটা লিখবেন একটু গোপাল সম্পর্কে। ওকে প্রিয় কলেজের ভাই বোন, গোপাল সম্পর্কে এটা লিখতে হবে। ওকে, ফি আমানিল্লাহ। আল্লাহ তাআলা, আপনি আমাদের রংপুরের গর্ব, আমাদের কলেজের উজ্জ্বল নক্ষত্র। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন, আমিন আমিন। রাশিদুল ইসলাম, রশিদ ভাই, কপালের নাম গোপাল। একজন টিচার নিয়োগ দেন, আপনার অনুপস্থিতিতে ক্লাস নিতে পারবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা স্যার, সুস্থ হয়েছেন? গোপাল ভাঁড়, হ্যাঁ গুড। গোপাল ভাঁড় কার্টুন। এটা গোপালের পিতার নাম কি? গোপালের পিতার নাম হচ্ছে বপ্পট, তার দাদার নাম হচ্ছে দ্বৈত বিষ্ণু। ক্লিয়ার? ওকে প্রিয় করে দেবেন। এরপরে চলে আসেন ধর্মপাল। এই ধর্মপাল, তিনি হচ্ছেন পাল বংশের শ্রেষ্ঠ রাজা। পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল। তিনি সোমপুর বিহার নির্মাণ করেন। কি বিহার? সোমপুর বিহার নির্মাণ করেছেন, যেটার আরেকটা নাম হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহার। পাহাড়পুর বৌদ্ধবিহার নির্মাণ করেছেন। এটা নওগাঁ জেলায়, নওগাঁ জেলায় অবস্থিত। ক্লিয়ার? তাহলে সোমপুর বিহার কোন জেলায় অবস্থিত? আপনাকে এমনিতে অনেক ভালো লাগে স্যার, তবে প্রতিবেদন দেখার পর শ্রদ্ধা আরও বেড়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে ভাই, অসংখ্য ধন্যবাদ। তাহলে ধর্মপাল, তাহলে জাস্ট খেয়াল করেন, শ্রেষ্ঠ রাজা, সোমপুর বিহার নির্মাণ করেছেন, পাহাড়পুর বৌদ্ধবিহার, নওগাঁ জেলায় অবস্থিত। এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে, ঠিক আছে? পাহাড়পুর বৌদ্ধবিহার। ওকে, পাহাড়পুর বৌদ্ধবিহার লেখা হয়েছে কিনা? তাহলে কোশ্চেন যদি পরীক্ষায় আসে যে পাহাড়পুর কোন জেলায় অবস্থিত, পাহাড়পুর কোন জেলায়,
কোন জেলায় অবস্থিত পাহাড়পুর? তাহলে এটা হচ্ছে রাজশাহী, অপশন এরকম থাকবে। এরপরে হচ্ছে নওগাঁ, এরপরে হচ্ছে দিনাজপুর, এরপরে হচ্ছে জয়পুরহাট। সোমপুর বিহার। নওগাঁ জেলায় অবস্থিত। থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় কলিজা ভাই বোনেরা, এরপরে চলে আসেন হচ্ছে আমরা পড়ব সেন বংশ। এই সেন বংশের রাজা যারা ছিলেন, এই রাজাদের তালিকা হলো, প্রথমে ছিলেন সামন্ত সেন, তারপর হচ্ছে হেমন্ত সেন, এরপর হচ্ছে বিজয় সেন, এরপর হচ্ছে বল্লাল সেন, এরপর হচ্ছে লক্ষণ সেন, এরপর হলো কেশব সেন। ক্লিয়ার? তাহলে প্রিয় কলিজার ভাই বোন, এই সেন বংশের এই সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন ছিলেন প্রতিষ্ঠাতা, আর বিজয় সেনকে বলা হয় শ্রেষ্ঠ রাজা, অর্থাৎ প্রকৃত প্রতিষ্ঠাতা, অথবা এটাকে বলা হয় শ্রেষ্ঠ রাজা। ওকে। এরপরে বল্লাল সেন, তিনি কৌলিন্য প্রথা চালু করেছিলেন। কি প্রথা? কৌলিন্য প্রথা চালু করেছেন। ক্লিয়ার? বল্লাল সেন সাহেবী বল। ওকে। ওকে প্রিয় কলিজার ভাই বোনেরা, লেখা হয়েছে কিনা একটু মনে রাখবেন। তাহলে সামন্ত সেন হচ্ছে প্রতিষ্ঠাতা, বিজয় সেন প্রকৃত প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ রাজা। বল্লাল সেন তিনি কৌলিন্য প্রথা চালু করেছিলেন, কৌলিন্য প্রথা। আর লক্ষণ সেন, তার সময়ে সেন বংশের শেষ হয়েছিল, আবার তার সময়ে বখতিয়ার খলজি বাংলা জয় করেছে। বখতিয়ার খলজি আক্রমণ করেছে। বখতিয়ার খলজি আক্রমণ করেছে 1200 কত সালে? 1204 সালে। 1204 সালে বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেন। আর কেশব সেন তিনি ছিলেন শেষ রাজা ছিলেন। ক্লিয়ার? শেষ রাজা। কেশব সেন ছিলেন শেষ রাজা। ঠিক আছে। কৌলিন্য প্রথা কি? একজন বলছেন যে কৌলিন্য প্রথা কি? বিশ্বরূপ সেনও আছে, তবে বিশ্বরূপ সেনের পরে কেশব সেন সর্বশেষ রাজা। তিনি শক্তিশালী ছিলেন, বিশ্বরূপ অত শক্তিশালী ছিল না। ওকে, এখন চলে আসেন যে কৌলিন্য প্রথা কি জিনিস। কৌলিন্য প্রথা, এই কৌলিন্য প্রথাটা হচ্ছে, এই কৌলিন্য মানে হলো অভিজাত। হিন্দুদের মধ্যে অভিজাত, অভিজাত শ্রেণী। হিন্দুদের মধ্যে যে 4টা প্রথা ছিল না, চারটা প্রথা ছিল না, এর আগে 4টা প্রথা ছিল না, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয়, এরকম ছিল না। তো এই কৌলিন্য প্রথা বল্লাল সেন তিনি কি করেছেন? তিনি এই 4টার পরিবর্তে 5 নাম্বার আর একটা প্রথা চালু করেছেন,
যেটার নাম হচ্ছে কৌলিন্য প্রথা। এটা মানে হলো এই কৌলিন্য শুধু পুরুষরা হতে পারত, যুবকরা, কিছু যুবক ছিল যারা ছিল কৌলিন্য যুবক। নারীরা কখনোই কৌলিন্য হতে পারতেন না। তো এই কৌলিন্য যুবকদেরকে বিয়ে দিতেন, মানে কৌলিন্য যুবক জামাই হিসেবে পাওয়ার জন্য হিন্দু সমাজে মেয়ের বাপেরা প্রচুর পরিমাণ বিয়ে দিতেন। এক একটা করে কৌলিন্য যুবক 20টা, 30টা, 50টা, 100টা, 150, 200 পর্যন্ত বিয়ে করত। কৌলিন্য যুবকদের কাজ ছিল বিয়ে করা, কিন্তু ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব ছিল মেয়ের বাপের। ক্লিয়ার? তো এই যে বল্লাল সেন একটা উদ্ভট একটা প্রথা চালু করেছিলেন, যেটাকে আমরা বলছি কৌলিন্য প্রথা। ওকে, এইটা চালু করেছিলেন বল্লাল সেন। প্রিয় কলিজার ভাই বোন, বল্লাল সেন ঢাকেশ্বরী মন্দির নির্মাণ করেছিলেন। এই জিনিসটা একটু মনে রাখবেন, ঢাকেশ্বরী মন্দির, বল্লাল সেন। ওকে ওকে। লক্ষণ সেনের নাতনি 2024 সালে পলায়ন করে। বাংলায় 2 জন পলায়ন করছে। বাংলায় 2 জন শাসক পালিয়েছেন। 2 জন শাসক মানে পলায়ন করেন। বাংলায় 2 জন শাসক পলায়ন করেন, 2 জন শাসক পালিয়েছেন বাংলা থেকে। তার মধ্যে 1 নম্বর হলো লক্ষণ সেন, আর 2 নম্বর হলো শেখ হাসিনা। ঠিক আছে? লক্ষণ সেন পালিয়েছেন নদিয়া থেকে বিক্রমপুর। জাস্ট খেয়াল করেন, লক্ষণ সেন পালিয়েছেন নদিয়া থেকে বিক্রমপুরে পালাইছেন। আর হাসিনা পালিয়েছেন একবারে বাংলাদেশ থেকে তিনি একবারে দিল্লিতে পালিয়ে গেছেন। ক্লিয়ার? ওকে প্রিয় কলিজার ভাই বোনেরা, এমন একটা প্রথা দরকার ছিল। ক্লাস শেষ করে দেন স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, 2 জন পালিয়েছেন শাসক, একজন হচ্ছে লক্ষণ সেন, আরেকজন হচ্ছে শেখ হাসিনা। 2 জন পালিয়েছেন। ভাই কে পালাক, কিন্তু আপনারা বলেন পালাবো না। পালাবেন কি না? পালাবেন না, প্লিজ পালাবেন না। প্রয়োজনে আমার বাসায় চলে আসেন। ঠিক আছে? পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায়, ভাই ফখরুল সাহেবের বাসায় যাওয়ার দরকার নেই, আপনার সাইফ স্যারের বাসায় চলে আসবেন। একটু পড়াশোনা করতে হবে, কারণ প্রাইমারি চাকরি পাইতে গেলে পালানো যাবে না। ঠিক আছে? প্রিয় কলিজার ভাই বোন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা বই অর্ডার করতে চান তারা এখন অর্ডার করেন, 1 সপ্তাহের মধ্যে বই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আমার জন্য একটু দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে লেকচার 1 আর 2 একসাথে নিয়েছি, অসুস্থ থেকেও লেকচার 1 আর 2 কভার করে দিয়েছি। এই ইনফরমেশনগুলো খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশ বিষয়াবলী ক্লাস নেওয়ার সবসময় ওইরকম মোটিভ থাকে না, এই জন্য নিয়ে দিয়েছি। ভাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার জন্য একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ঠিক এই সময়ে এখন ডাক্তারের কাছে যাব, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি এখন ডাক্তারের কাছে যাব, আমি 10টার সময় অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে, আমি চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।